এসে করার কারণ হলো আমরা বিকেলবেলা জাস্ট বেরিয়েছি একটা টোটো নিয়ে সাইট সিনগুলো করবো বলে, কিন্তু ফার্স্ট যখনই টোটো নিয়ে সাইট সিনে গেলাম, ওখান থেকে যখন গভর্নমেন্টের একটা সাইট সিনে গেছি, ওখান থেকে টিকিট করতে হয়েছে 25 টাকা করে পার হেড। ওইটা করার সময় মানে ভেতরটায় যখন গেছি তখন বলছে একজন গাইড হলে ভালো হয়, বিষ্ণুপুরে কোথায় কোথায় কোন কোন সাইট সিনগুলো দেখার মতন বা উল্লেখযোগ্য আর কিসের জন্য বিখ্যাত। তা সেই জন্য আমরা গাইড নেওয়া হয়েছিল। গাইড নিল আমাদের 2 ঘন্টার জন্য 250 টাকা। আর একটা টোটো এখান থেকে রিজার্ভ করেছিলাম, সেই টোটোটা নিল 2 ঘন্টায় হলো ওদের 150 টাকা করে, 300 টাকা। তো এই খরচাটা হয়েছে। আর সাইট সিনগুলোকে মোটামুটি খুব ভালোভাবেই উনি করে দিয়েছেন। তা যদি কেউ মনে করেন বিষ্ণুপুরে আসবেন, আমাকে কমেন্ট করে যদি জানান, আমি তার গাইডের নাম্বারটাও আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর কোথায় কোথায় গেছি, কিসের জন্য খ্যাত, সেইটা দিয়ে তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করছি। তা যারা বিষ্ণুপুর আসবে মনে করছো বা আসনি, আসলে ভালো লাগবে। আমার ধারণাটাও ছিল যে বিষ্ণুপুর ভীষণ গ্রাম, কিন্তু না, বিষ্ণুপুরি সিল্ক, তারপর টেরাকোটা সবই আছে। ঘুরেছি সবগুলোই, মা, আমি, বাপি আরও। তা চলো সঙ্গে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা যখন শেয়ার করছি তখন দেখে নাও কেমন হলো। কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হয়েছে। নামগুলো জানি না তো আমি। রাসমঞ্চ, চলুন চলুন। মানে এখানে মানে তার মানে নাচ গান এইসব হতো। হ্যাঁ, মানে বেরোনো রাস্তা, ঢোকার রাস্তা। সেটা বলে রাখলাম। দেখুন আপনারা কোন জায়গায় এসেছেন, যে বাঁকুড়ার বিষ্ণুপুর। বিষ্ণুপুরে এসে ফার্স্ট আপনারা গিয়ে দেখছেন রাসমঞ্চ। এটা কিন্তু কোনো মন্দির নয়। আচ্ছা, এটা কিন্তু আগে নাচ গান হতো। হ্যাঁ, সমস্ত রাধাকৃষ্ণের আইডলগুলোকে নিয়ে এসে বিষ্ণুপুরের রাজারা একটা বাৎসরিক উৎসব প্রচলন করেছিল, যে উৎসবের নাম ছিল রাস উৎসব। ওই জন্য এই স্থাপত্যর নাম যে দেখুন রাসমঞ্চ। এটা কিন্তু নট এ টেম্পল। এই স্থাপত্য তৈরি হচ্ছে 1600-তে। 423 বছর আগে বানিয়েছিল রাজা বীর আম্বের। বিষ্ণুপুরের রাজারা এসেছিল কোথা থেকে? টোটালি রাজস্থান থেকে। এনারা ছিল রাজপুত ক্ষত্রিয়। বিষ্ণুপুরে আসার পরে একটা টাইম কনভার্ট করেছিল বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পরে এনারা বেছে নিয়েছিল কাকে? বিষ্ণুকে। যেই বিষ্ণু, তার আরেক নাম কি? কৃষ্ণ। সবই রাধাকৃষ্ণের মন্দির। বিষ্ণুপুরে কিন্তু রাধাকৃষ্ণের মন্দির ছিল, কিন্তু অন্য কোনো মন্দির পাবেন না। বিষ্ণুপুরে রাজারা টোটাল মন্দির বানিয়েছিল 108। সমস্ত মন্দির থেকে মূর্তিগুলোকে নিয়ে আসা হতো রাষ্ট্রীয় উৎসবের সময়। এই যে টোটাল যে আর্টগুলো দেখছেন, টোটাল আর্ট আছে 4 সাইড মিলে, টোটাল আর্ট আছে 108। সমস্ত আর্টের মধ্যে আইটেমগুলোকে সাজানো হয়, সাজিয়ে উৎসবটা চলতো রাস উৎসব। দেখুন এখনও যে আমরা রাস উৎসবটা করি, সবাই তো বলে দেয় রাস উৎসব আমরা করি পূর্ণিমা ধরে, কিন্তু কি পূর্ণিমা ধরে হয় যা বলতে পারবেন? অনেকগুলো জিনিস আমি আপনাদের জানাবো। দেখুন এখনও যে রাস উৎসবটা হয়, এখনও কিন্তু কার্তিক পূর্ণিমা ধরে হয়। কৃষ্ণের মেন ফেস্টিভ্যাল সেটা কিন্তু রাস ফেস্টিভ্যাল। ওর উপরে কৃষ্ণের আর অন্য কোনো ফেস্টিভ্যাল হয় না। কৃষ্ণের মেন উৎসব হচ্ছে রাস ফেস্টিভ্যাল, যেটাকে গোপীনাথকে নিয়ে করেছিল কৃষ্ণ। হ্যাঁ, এইটা দেখুন 423 বছর আগেরটা কোনো রড সিমেন্ট কোনোভাবে কিন্তু ব্যবহার হয়নি। দুটো এটার মাঝে কি দেখছি সুরকি, যে সুরকিটার কথাটা কিন্তু এখনো প্রচলিত। এখনো কিছু পুরাতন চুনসুরকির বাড়ি পাই তো, এই সুরকিটা বানানোর জন্য কি ম্যাটেরিয়াল ব্যবহার করতো? বালি, মাটি, চুন, বিউলির ডাল, কালো খয়, পাটের গুঁড়ো, তার সাথে বেছানো হতো বেল আটা এবং বাবলা আটা, মিশিয়ে এগুলোকে প্রসেসিং করে পছন্দ হতো, তারপরে এটাকে ব্যবহার করতো। ঠিক মাথার উপরে দেখুন যত পুরাতন স্থাপত্য পাই, পুরাতন স্থাপত্যগুলো দাঁড়িয়ে আছে কিভাবে? লক এবং খিলানের মধ্যে। টোটাল আর্ট দেখতে পাচ্ছেন, আর্টের মাঝে মাঝে একটা লক পাচ্ছেন, এই যে মিডিলটা, এটা হচ্ছে লক। দেখুন এই যে যেটা উঠেছে, যেটা কার্ভ হয়েছে না, যে একটা জায়গায় গিয়ে হচ্ছে লক, মাঝখানে লক এবং খিলানের মধ্যে প্রত্যেকটা স্থাপত্য দাঁড়িয়ে আছে। এই যে আমাদের অযোধ্যার যে রাম মন্দির তৈরি হয়েছে কিসে? লক এবং খিলানের মধ্যে। এদিকে আসুন, তুমি বসো মা ওখানটা। আপনি এক কাজ করুন, আমি আপনাকে একটুখানি দেখে নি। রাস মঞ্চ,
মোটামুটি ইতিহাসটা বলে দিল, মানে গাইড। নিয়ে গিয়ে কোনো স্বর্ণের ব্যবস্থা রাখা হয়। মন্দিরের যে ঘর, সেই ঘরকে আমরা কিন্তু এখনো কি বলি, গর্ভগৃহ। ঠাকুরের থাকার জায়গাকে কিন্তু আমরা ঘর বলি না, ওটা একটি গর্ভগৃহ। এই স্থাপত্য মূল গর্ভগৃহ কিন্তু এটাই। আইডলগুলোকে সাজিয়ে উৎসবটা চলতে 4 থেকে 5 দিন, আর পারফর্মটা তো বাইরে এখনও হয় 1932 হয় না। তার কারণও বলবো, দেখুন এখানে উৎসব ফেস্টিভ্যাল যদি অ্যালাউ করে, লোক সমাগম বেশি যদি আসে, কী হবে? নষ্ট হবে, খারাপ হবে। ওই জন্যই গভর্নমেন্ট এগুলোকে টোটালি কিন্তু বন্ধ করে দিয়েছে। আগে কী হতো জানেন তো? আজ থেকে 2 বছর আগেও এখানে হতো প্রি ওয়েডিং শো। ধরুন আপনি ফ্যামিলি নিয়ে এসছেন, ফ্যামিলি নিয়ে এসে একটি ছেলের সাথে একটি মেয়ের বিয়ে হবে, একদম খুব ক্লোজ এসে ছবি তুলছে, সেটা কি আপনার দেখে ভালো লাগবে? টুরিস্ট স্পটে এগুলো কোনোভাবেই এখন অ্যালাউ করে না। এই মঞ্চকে নিয়ে কোনো ভিডিও করা যায় না, ভিডিও করা যায় না। এই ভিডিও করে আপনি রিল করে দেবেন, এটা মানে খারাপ বার্তা যাবে। ওই জন্য এগুলোকে গভর্নমেন্ট এগুলো রেস্ট্রিকশন করে দিয়েছে, কোনো ভিডিওগ্রাফি করা যাবে না, আতব্য কোনো কিছু করা যাবে না। যেটা আগে চালু ছিল, একটা 25 টাকা দিয়ে টিকিট কাটে ভিডিও বক্তব্য সব রাখা যেত, কিন্তু এখন আর করা যায় না। সবাইকে একসাথে পাবো যে আপনাদের ছবি আমি একটা নিয়ে নেব। দেখুন আমি উপরে গিয়ে আপনাদের শুরু করেছিলাম তো, এখানে দাঁড়িয়ে দেখুন অল ইন্ডিয়া ফেমাস আর্কিটেকচার। এই আর্কিটেকচার দেখার জন্য কিন্তু বিষ্ণুপুরে সে সময় বিষ্ণুপুরে রাজাদের মল্লভূমি, অ্যাকচুয়ালি মল্লভ মিন্স ন্যাসলাক কুস্তি। একটা বই পাওয়া যাচ্ছে, হ্যাঁ একটা বই একটা নিয়ে যেতে পারেন। কত দাম? 20 টাকা একটা আছে, একটা 30 টাকা আছে। আমি বলে দিচ্ছি, একটা কালার আছে 30 টাকা, একটা কি না এটা বলে নে, এটা কি আছে বলো, ইতিহাসটা বলো। বলে এটা হচ্ছে দেখুন 1742-এ যখন বিশ্বযুদ্ধে বর্গিতে আক্রমণ করেছিল, বর্গিতের এগেনস্টে কামান ব্যবহার করা হয়েছিল। 1742-এ বর্গিতের এগেনস্টে, এটা কিন্তু কোনো রাজারা ব্যবহার করেনি। রাজারা স্মরণ করেছিল কৃষ্ণ ভগবানকে। কৃষ্ণ ভগবান নিজে এসে কামান চালিয়ে বর্গিদেরকে বিতাড়িত করেছিল, যেটা কিন্তু কথিত আছে, যেটাকে আমরা ইতিহাস থেকে পাই। এই কামানের গর্জনের শব্দে বর্গিরা বিষ্ণুপুর থেকে পালিয়ে বর্ধমানের দিকে বর্ধমানের দিকে চলে গেছে। বাকি ডিটেলসটা আমি পরের মন্দিরে গিয়ে বলছি। কামানটা দেখেছেন তো? হ্যাঁ মোটামুটি হালকা বলে দিলাম, বাকিটা পরে বলছি। আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া, চলে গেল তো। আর দেখা গেলেও তুলবেন, সুন্দর শ্লোক লেখা মন্দির। অ্যাকচুয়ালি দেখুন একটা জলাশয়, হ্যাঁ, লালবাই। লালবাই নর্তকীর নাম নিশ্চয়ই শুনে দেখেন, লালবাই। লালবাই নর্তকী ছিল আমাদের কিছু আশপাশে নাচগান অনুষ্ঠান করার জন্য উড়িষ্যায় রেম সাহেব বেগমকে নিয়ে এসে এখানে নর্তকী হিসাবে নাচ গান করার জন্য নিয়ে আসা হয়েছে। ওকে ওনাকে নিয়ে নর্তকী, সেটা রাজপ্রাসাদ, সেসব জায়গাগুলো দেখাবো। অ্যাকচুয়ালি দেখুন এই যে আপনার এই যে বাঁধটা দেখছেন না, পরীক্ষা ছিল, পরীক্ষা। পরীক্ষা মিন্স মোড়। রাজারা মন্দির চত্বরগুলো, রাজবাড়ির চত্বরটা কি সুরক্ষিত এরিয়া ছিল, পরীক্ষা, যেটা আমি যেতে দেখাবো আপনাকে। খাল কেটে জল দিয়ে ঘেরে থাকতো, যাতে করে বহিরাগত যারা শত্রু তারা কিন্তু সহজে রাজপ্রাসাদের মধ্যে ঢুকতে পারতো না। ওই পরীক্ষা ধরে এসে নৌকায় করে এসে রাজার একটা লালবাই প্রতিদিনই কিন্তু নৌকা বিয়ান হতো। এরকম হতে হতে রাজার সাথে একটা লালবাইয়ের সম্পর্ক হয়ে যায়। আর লালবাই নর্তকী মানে নামটা শুনে মনে হচ্ছে মুসলিম। লালবাই নর্তকী ছিল তিনি মুসলিম মহিলা। সে সময় লালবাইয়ের সাথে রাজার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল। রাজার ঔরসে একটা পুত্র সন্তানও লাভ করে। সে পুত্র সন্তানের যে অন্নপ্রাশন দিয়েছিল পুরোপুরি মুসলিম মাদক কাজ। পরে লালবাই একটা বড় চক্রান্ত করেছিল, যেহেতু রাজার কোনো সন্তান ছিল না, ওই পুত্র সন্তানকে আমাদের রাজসিংহাসনে বসাবার। আর রাজসিংহাসনে বসিয়ে দেওয়া মানে কী হতো, পুরোপুরি হিন্দু রাজত্ব চলে গিয়ে পুরোপুরি মুসলিম হয়ে যেত। সে সময় কিন্তু সেই চক্রান্ত ব্যর্থ করেছিল রানীমা। কাউকে না বুঝিয়ে বা জানতে দিয়ে কিছু প্রজাকে জানিয়ে এসব কাজটা করেছে। রাজাকে বন্ধ ঘরের মধ্যে করে রাজাকে ছাড়াই নর্তকী চলে আসে নৌকা বিহারে। আজ নৌকোকে পুতুল করে রাখে, নৌকোর মধ্যে চাপিয়ে শিকল দিয়ে বেঁধে মাঝে জলে নিয়ে গিয়ে নৌকোকে ডোবায়, তারপরে হত্যা করে মারা হয়। এবং তাকে যখন মারো সে তখন চিৎকার করে বলছে, আমাকে মারছো মারো, আমার যে পুত্র সন্তান আছে তাকে ছেড়ে দাও। পুত্র সন্তান সহ এই বাঁধের জলে ডুবিয়ে মেরে ফেলা হয়, ওই জন্য লালবাই নামাঙ্কিত বাঁধ হচ্ছে লালবাই। যে স্টোরিটা আমি আপনাদের শোনালাম, এই স্টোরি নিয়ে দেখবেন যাত্রা, নাটক, উপন্যাস রচিত হয়েছে। সুন্দর একটা সিনেমা পাই দেখবেন। যে স্টোরিটা বললাম, যদি ওই সিনেমাটা দেখে দেখেন, কলঙ্কিনী কঙ্কাবতী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলঙ্কিনী কঙ্কাবতী। আর আপনার এই খানিকটা বাজিরাও মস্তানের মতন কিছুটা ঘটনা আছে। আর এই যে দেখুন বাঁধটা দেখছেন না, এই বাঁধ দেখলেও কিন্তু আমরা লজ্জিত হয়। এই বাঁধ দেখে গিয়ে পর্যটকরা অনেক এই লেখালেখি করেছে। ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট এই রামানন্দ চট্টোপাধ্যায়, রামানন্দ কলেজ, রামানন্দ
চাকরিযুক্ত রামানন্দ কলেজে। রামানন্দ কলেজ, ওখানে নামাঙ্কিত কলেজ। জামিনের নাম শুনেছেন? জামিনের বাড়ি হচ্ছে বাঁকুড়ার বেরিয়াতলে। বুড়ো চণ্ডীদাস, আমরা ক্লাস 11 ক্লাস 12 একটা চ্যাপ্টার দিয়েছি, মনে আছে? বুড়ো চণ্ডীদাস, এই বুড়ো চণ্ডীদাসের বাড়ি হচ্ছে সাতনাথে। বাঁকুড়াতে যারা আসে তারা 2-3 দিন ধরে স্টে করে, কিছু প্রত্যন্ত ভিলেজ আছে। যে গল্পটা বললো যে যে গঙ্গায় ডুবিয়ে মারা হয়েছে, এইটা হলো সেইটা। বিশাল বড় মুসলমানের গর্ভে হয়েছিল না? হ্যাঁ, এই বাঁধটাকে আগের এসডিও, তার আগের এসডিও যে ছিল, এই এসডিও এই বাঁধটাকে অনেকটা সংস্কার করেছে, কিন্তু যে জায়গাগুলো অ্যাকোয়ার হয়েছে সেই জায়গাগুলো তো কিছু করতে পারে, বিল্ডিংকে ভাঙতে পারছে। সরকারি জায়গা, সরকারি নিয়মে সরকারি নিয়েছে। হ্যাঁ, দেখাবো না মৃন্ময়ী মূর্তিকে দর্শন করার জন্য। তখন লালবান্ধের জন্য এসে স্নান করে সর্বমঙ্গলা মায়ের হলুদ প্রদীপের কিছু গন্ধ পেয়ে বেলগাছের তলায় মাকে প্রতিষ্ঠিত করেছিল। সর্বমঙ্গলা কার রূপ? দুর্গারই আরেক রূপ। আগেটা দেখাবো না সামলাইটা? এই তো আমি এই ধরনের কথাগুলোই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি হ্যাঁ, একবারে করে নিই। আসো মা। আগে মন্দিরটা দেখে নেবো। আপনার ছিল এটা দিদিগান ন্যাশনাল সামলায়, তার আগে বুমগড়। আগেটা দেখাবো না সামলাইটা? এই তো আমি এই ধরনের কথাগুলোই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি হ্যাঁ, একবারে করে নিই। আসো মা। আগে মন্দিরটা দেখে নেবো। মন্দিরটা দেখার পরে যখন বেরোবেন তখন এই টেরাকোটা জিনিসগুলো ধরে নেবেন। ঠিক আছে। দেখুন, একটা বিখ্যাত টেরাকোটা মন্দিরের নাম হচ্ছে দেখুন জোর বাংলা। গ্রাম বাংলা ঘুরলে এরকম দোতলা চালা বাড়ি পায়, দুটো চালা বাড়িতে জয়েন করে একটা মন্দির তৈরি হয়েছে, যিনি নাম দিয়ে দেখুন জোর বাংলা। 1655 1655-তে মল্লরাজা রঘুনাথ সিং এই মন্দিরকে তৈরি করেছিলেন। ফার্স্ট দেখুন দোতলা, তার উপরে দেখুন 4 চালা। এখানে দাঁড়িয়ে দেখুন 3টে মন্দির দেখতে পাচ্ছি। হ্যাঁ, মন্দিরের গঠন শৈলী কি এক লাগছে? পুরোপুরি বিভিন্ন আর্কিটেকচার। দেখুন উপরে দূরে যে মন্দিরটা দেখছি লালজি, এই মন্দিরে একটু দেখুন উড়িষ্যা বা পুরী মন্দির টাইপের। মাঝের যে মন্দিরটা যে রাধেশ্যাম, ওই মন্দিরে আমরা যাবো। রাধেশ্যামের ডোমটা দেখুন মৌসুমী গম্বুজ আঁকড়েছে। আর এই মন্দিরের স্থাপত্য দেখুন বাংলা, দোতলা 4 চালা। এটা কাদের? এটা বাংলা স্থাপত্য, বাংলার নিজস্ব আর্কিটেকচার। বাংলার দোতলা 4 চালা বাড়ি পায় না, কিন্তু চালা বাড়িতে দেখুন জয়েন করে মন্দির বানিয়েছে। ওই জন্য নাম দিয়ে দেখুন আর্কিটেকচার নাম হচ্ছে জোর বাংলা। এই মন্দিরের অরিজিনাল নেম হচ্ছে কৃষ্ণ রায়। কৃষ্ণ রায়, কৃষ্ণ রায়, কৃষ্ণ রাই। অ্যাকচুয়ালি রায় মিনস রাধা, আর কৃষ্ণ মানে কৃষ্ণ কৃষ্ণ। মানে তো কৃষ্ণ। আসুন, এখানে টিকিট একবার দেখা যাবে। হ্যাঁ, বহুত ফেমাস বিষ্ণুপুরের যে ওয়াল সময় বালুচুরি শাড়ি হয় না, হুম এই কাজগুলোই কিন্তু শাড়ির মধ্যে দেওয়া হয়। যে শাড়িগুলো এখান থেকে তৈরি হয়ে বিভিন্ন জায়গায় যায়, পার্সেলটা এসে যে কোনো দোকানে আপনি শাড়ি পাবেন, কিন্তু দোকানের থেকে তাঁতির বাড়িতে কিন্তু শাড়ি সস্তা। আপনারা কি এখানে গাড়ি নিয়ে এসছেন? প্রথমে তো আপনারা একটু দিয়ে করবেন হোটেলে। দেখুন নিচের দিকে যে এটা একটা গ্রাম আছে জানেন তো, যদি আপনারা 5 টাওয়ারটা যদি থাকেন, তাহলে আপনাদের সুন্দর গাড়ি নিয়ে এই 5 মুড়া গ্রামটা ঘুরে আসতে পারেন। 5 মুড়া গ্রামটাও কিন্তু খুব ভালো। টেরাকোটা গ্রামটা যে টেরাকোটা শিল্পীরা কিভাবে বানাচ্ছে সেই জিনিসগুলো তৈরি করা হয়। এখানে যেমন প্রত্যেকটা প্যানেল কিন্তু স্টোরি। দেখুন একজন মহিলা আরেকজন মহিলার চুল বাঁধছে, যে মহিলা চুল বাঁধছে সেই মহিলা আবার আয়না নিয়ে দেখছে চুলটা ঠিকমতো বাঁধা হয়েছে কিনা। তার পাশে এবং তার যে পাশে দেখুন রাজা শিকারে যাচ্ছে, রানীমা দেখুন হাত ধরে টানছে। রানীমা হাত ধরে টানছে, না শিকারে যেও না। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্যানেল দেখুন। হ্যাঁ হ্যাঁ, 3 নম্বরে। আবার এখানে দেখুন উপরের কাজটা দেখুন, এই কাজগুলো যেগুলো ক্যামেরা বন্দি করবেন, সেতু বন্ধন। রামের সময় যখন সেতুকে বন্ধন করছেন হনুমান, হনুমান তখন পাথর টাথর সব উঠে নিয়ে যাচ্ছে, কেউ হাতে করে নিয়ে যাচ্ছে, কেউ মাথায় করে নিয়ে যাচ্ছে। আবার এখানে দেখুন এখন আর মন্দিরের উপরে আগে ওঠা যেত, এখন আর উপরে উঠতে দেয় না। কত বাজেভাবে নষ্ট করে গেছে দেখুন। বালি সুগ্রীবের লড়াই, বালি সুগ্রীব দুজনে কি ছিল? 2 ভাই ছিল, 2 ভাই। লড়াই হচ্ছে, তাদের লড়াই হচ্ছে, পিছন থেকে তীর কে মারছে? দেখুন রাম, সে রামের থেকে কিন্তু বালি মারা গেছিল।
বালির ওয়াইফের নাম জানেন? বালির ওয়াইফের নাম কি ছিল? বালির ওয়াইফের নাম ছিল কিন্তু তারা। হ্যাঁ দেখুন তার পাশের প্যানেলটা দেখা যায়, দেখুন তারার কোলে বালিকে শুয়ে দেখুন তারা মাথায় হাত দিয়ে কান্নাকাটি করছে। আচ্ছা এই যে দেখতে, হ্যাঁ এই কাজগুলি আমরা বালুচুরি স্বর্ণচুরি শাড়ির মধ্যে পাই। বালুচুরি সাইটে বালুচুরি যদি স্বর্ণচুরি। আপনাদের মনে হয় আপনারা বেরো, আমি আমার যখন কাজ শেষ হবে তখন আমি এখানে উঠতে দেয় না কেন? হ্যাঁ উঠতে দেয় না, ভালো প্রশ্ন করেছেন। উঠতে দেয় না এই কারণেই বলছি, দেখুন মানুষ তো এখন ভালো না, না যখনই মানুষকে কাজের কাজে গিয়ে অ্যালাউ করবে, প্রথম আপনার কি মনে হবে যে এতদিনের পুরাতন মন্দির একটু হাত লাগিয়ে দেখি। সবাই যদি হাত দিয়ে দেখে কাজগুলো তো নষ্ট হবে, ওই জন্য আর উপরে উঠাই নিষেধ করে দিই। এবার একটা আপনি এমনি ভিডিও করতে পারবেন, আচ্ছা এমনি কোনো মানে নেই, ও দেখলেও কিছু বলতে পারবে না। আচ্ছা আচ্ছা, মানে এই যে আমি বক্তব্য দিচ্ছি ওইটা আচ্ছা ওইটা আচ্ছা। তোলা। বাঘটাকে মারার পর দেখুন বাঘ ক্ষিপ্তে মানুষকে অ্যাটাক করেছে, হ্যাঁ তখনই দেখুন মানুষ বুদ্ধি করে দেখুন গাছে উঠে বাঘটাকে মারছে। হ্যাঁ পরে আবার দুজন কি দেখেছি, শুধু সেই দুজন আবার বাঘটাকে শিকার করে নিয়ে যাচ্ছে। আচ্ছা এই যে মাটির কাজের মধ্যে যে বাঘটা যে মারা গেছে সেটাও বুঝবেন কি করে, দেখুন বাঘের ঘাড় ঘুরে গেছে, হ্যাঁ হ্যাঁ সেটাও শিল্পীরা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন। আচ্ছা এটা কত সালে হয়েছে? 1655, এটা ধরুন আপনি প্রায় 376 ইয়ার্স ওল্ড। কোন রাজারা কোন রাজারা? রঘুনাথ সিংহ, বীরহাম্বির ছেলে রঘুনাথ সিংহ রাজা মন্দিরটি তৈরি করেছিল। আচ্ছা এই মন্দিরগুলো কি করে দেখুন আগে মন্দির তৈরি হয়েছিল পুরোপুরি ইটের ওপর, হ্যাঁ এখন আমরা বাড়ি বানাতে গেলে যেরকম প্রসেস ব্যবহার করি, আগে আমরা ইট বানাই, ইট দিয়ে প্লাস্টার করি মানে কেন এইটা মন্দিরটা করেছে? রাধাকৃষ্ণকে প্রতিষ্ঠিত করার জন্য। আচ্ছা ঠাকুর ছিল সে সময়? সে সময় মূর্তি ছিল এখানে, মন্দিরের দরজা হচ্ছে দক্ষিণ দিকে, ওই যে দরজা আছে না? দেখুন ডলি পালকি, হ্যাঁ এই পালকিটা কিন্তু খুব পুরনো কনসেপ্ট। আগে বিয়ে বাড়িতে পালকি ব্যবহার হতো, হ্যাঁ সবাই বলে যে পালকি উঠে গেছে, এখনো কিন্তু পালকির ব্যবহার হয়। হ্যাঁ 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 কোথায় হয়? গ্রাম বাংলায়। গ্রাম বাংলাও হয়, পাশে সেভাবে প্রচলন হয় না, কিন্তু প্রচলন সব গ্রাম বাংলাতেও হয়, আপনাদের কলকাতার মতন শহরেও কিন্তু হয়। হ্যাঁ হ্যাঁ সেটা কোন জায়গায় কোন সময়? বলতে পারবো না। পুজোর সময় হয় কি, হ্যাঁ। কলা বউকে নিয়ে যাওয়া কলা হয়। বউকে। যে মন্দির যখন বানিয়েছে বিষ্ণুপুরের রাজারা, তখন কিন্তু অলরেডি ব্রিটিশরা চলে এসছে 1758। 1758 মানে ব্যাটেল অফ পলাশি হয়েছিল না 1757, তারপরে বছর এটা 1758। এটা একটু তুলে নেন, দেখুন পর্তুগিজ নৌকায় করে আসছে। এখন আমরা কথাটা উচ্চারিত করি হারমান, এই হারমান কথাটা কাদের থেকে এসছে? এই পর্তুগিজদের থেকে। এদেরকে আরেকটা কথা বলা হয় জলদস্যু, জলতে যেহেতু এরা জলপথ হয়ে এসেছিল। এখানে দেখুন বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর টোটালি ট্রাইবেল এরিয়া, এখানে দেখুন ধামসা মাদল বাজাচ্ছে। কালও আপনারা আছেন না, চলে যাবেন। কালকে আমাদের এখানে একটা সুন্দর জিনিস হয়, পোড়ামাটির হাট, ছিন্নমস্তা চত্বরে, ওখানে আপনি আদিবাসী নৃত্যটা দেখতে পাবেন। সমস্ত শিল্পীরা পশরা কখন আসে? শনিবার দিন, শনি এবং রবি। না না, মানে কোন সময়? ওই বিকেল দিকে হয়। ও, ওই 3:30 4টা থেকে বসে একদম 7:30 অবধি থাকে, শাহবাজারের মন্দির। আর এই মন্দিরের যে প্রবেশদ্বারটা দেখছেন, এই প্রবেশদ্বারের নাম হচ্ছে নহবতকে। যখন রাজারা রাজবাড়ি থেকে মন্দিরের মধ্যে প্রবেশ করে, রাজাকে ওয়েলকাম স্বাগত দিয়ে আসে কী হবে, সনাতনের রাজ্যে এইসব জায়গায় বসে নহবত সমাধি বানায়। মন্দিরের প্রবেশদ্বারটাকে তেরা করতে, মন্দিরটা কিন্তু তেরা করে না, পুরোটাই পাথরের। এরপরে ভিতরে গিয়ে রাধাকৃষ্ণ মূর্তিটা দর্শন করে, এখানেও কিন্তু সামনের দিকে পাথর থেকে কার্ভিং করে সেখানে কার্ভিং বানিয়েছে। এটা হচ্ছে পলাশি শিল্পের ঠিক পরের বছর। পাশের মন্দিরটা দেখে গেল, আবার এই মন্দিরটা দেখতে দেখুন একটু অন্যরকম লাগে। তার কারণ দেখুন ওইটার 100 বছর পরের মধ্যে দেখুন প্লাস্টার পুরো নষ্ট হয়ে গেছে। প্লাস্টার নষ্ট হয়েছে এই কারণে তখন থেকে কিন্তু ভেজাল আসতে তখন থেকে কিন্তু শুরু হয়ে গেছে ভেজালের মধ্যে, ভেজাল শুরু হয়ে গেছে। এখন মানুষের আপনি বললে কথাটা একদম 90% সঠিক মনে হবে, 90 থেকে 95% সত্যি হবে। তার কারণ হচ্ছে মানুষের রোগ জ্বালা হয় কিসের থেকে? মানুষের খাদ্য বেশি। আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা কি টাইমে খাচ্ছি? আমরা যে জল পান করছি জলটাও কিন্তু আমরা ভেজাল, জলের জন্য মানুষের রোগ হয়। এই দুটো জিনিসের জন্য মানুষ রোগে আঘাত। আর এই যে মন্দিরের প্রবেশদ্বারের নাম হচ্ছে নহবত গেট,
যখন ওই সাইড থেকে ঘুরে আসবেন তখন এই নহবত গেটটা তুলে নেবেন। দেখুন আমরা কিন্তু এই পর্যটকের কাছে শেয়ার করি বিষ্ণুপুরে যতই ভিভিআইপি গেস্ট আসুক তাদেরকে অ্যাপ্রোচ করার অথরাইজ সরকার আমাদেরকে দিয়েছে। দেখুন নির্বাচন কমিশনের মধ্যে দুজনের নাম কিন্তু আমাদের মীনা পান্ডেকে গাইড আমি করেছি। জয়রাম রমেশ যখন মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিল, জয়রাম রমেশ এসেছিল বিষ্ণুপুর করতে, তখন আমি গাইড করি। পরিবেশ হ্যাঁ, তখন গ্রামোন্নয়ন মন্ত্রী। এটা দেখুন আপনার নাট মন্দির মূর্তির সামনে বসে নাম সংকীর্তন করতো। আর এইটা দেখুন আপনার মন্দিরের মূল দরজা দক্ষিণ দিক, এখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে। এটা কিন্তু বললাম না লিভিং টেম্পল। এখানে দেখুন খুবই অ্যান্টিক মূর্তি, কৃষ্ণ কষ্টিপদ রাধা অষ্টদত্ত সে সময়কার মূর্তি। সেই সময় এখানে ওঠা যায় না তো না? হ্যাঁ, ওঠা যায়, যদি জুতো করে উপরে উঠবেন। ওইদিকে সিঁড়ি আছে, ওই দিকটাতে। ও দেখুন বিষ্ণুপুরে যে মন্দির দেখছেন, বিষ্ণুপুর কিন্তু মন্দিরের জন্য খুব ফেমাস নয়। বিষ্ণুপুর একটা নিজস্ব ক্লাসিক্যাল ঘরানা ছিল। টোটাল বিষ্ণুপুরের নাম শুনুন, গান বাজনা মতিচুর, এই তিন নিউজ চ্যানেল কিন্তু বিষ্ণুপুর। বিষ্ণুপুরে একটা ক্লাসিক্যাল প্রোগ্রামের জন্য একটা বিষ্ণুপুরে ওটা যে লিপি কোন সময় কোন রাজা কি মন্দির বানিয়েছে, এটা শুদ্ধ বাংলা ভাষা। আমরা বাংলাটা কিভাবে পেয়েছি, বাংলাতে কিন্তু একটু পরে এসেছি। আমরা কি পেয়েছি, পালি, তারপরে কি এসছে সংস্কৃত, তারপরে কিন্তু বাংলা। এটা হচ্ছে নাট মন্দির, মূর্তির সামনে বসে নাম সংকীর্তন করতে। এরপর আমরা দক্ষিণেশ্বর মন্দিরেও নাট মন্দির পাই। এটা তুলসী মঞ্চ। তুলসী মঞ্চ, আরে কি বলছেন, এই তুলসী মঞ্চ এরকম পর্যটক দেখে গেছে। কলকাতার একজন মানুষ এরকম দেখে গেছে যে আমি ফোন নাম্বার দিয়েছিলাম, ফোন নাম্বার থেকে আমাকে একজন ফোন করে বলছে যে তুলসী মঞ্চটা রাধেশ্বর মন্দিরে দেখে এসেছি, ওরকম ডিটো আমার বাড়িতে বানিয়ে দিতে হবে। এখান থেকে মিস্ত্রি পাঠিয়ে আমি কলকাতায় পাঠিয়ে এটা বানাতে মোটামুটি সময় লেগেছিল মানে 20 দিন থেকে 1 মাস। টেরাকোটা টাইলস সিমেন্ট দিয়ে বানিয়েছে, তারপরে টেরাকোটার টাইলস দিয়ে উপরে দেবে। টেরাকোটা দেখতে লাগছে না? আরে আপনি খেলেন, যারা এখন শখ করে নতুন বাড়ি বানায় না, একটা ওয়ালে দেয়, একটা চিত্র দেয়, পুরো চিত্রটার মধ্যে একটা গ্রামীণ গল্প, সেই চিত্রটার মধ্যে একটা গল্প ফুটিয়ে তোলে। এটা না নিত্যসভার যে প্রসাদ, প্রসাদ আগে এখান থেকে তৈরি হতো, এখন যেখান থেকে হয় সেটা পরে গিয়ে দেখাচ্ছে। এটা কি রন্ধনশালা নাকি? মানুষের যদি শখ থাকে যে আমি এই জিনিসটা বানাবো, সেখানে কিন্তু পয়সা দেখবে, সেরকমও মানুষ কিন্তু এখন আছে। এটা কি বললেন? রন্ধনশালা, ভোগঘর। আচ্ছা, ভোগ কক্ষ মানে শুনেছি, ওই দ্বিতীয়বার আরেকবার শুনে। এটা হচ্ছে দেখুন আপনার গৌরনীতায় জগন্নাথ। আমরা পুরীতে গিয়ে যে জগন্নাথ দর্শন করি, সেই জগন্নাথ কি কাঠের হয়? নিম কাঠের। এখানেও কিন্তু নিম কাঠের জগন্নাথ। আর দু সাইডে দেখছেন গৌরনীতা, আর পিছনে হচ্ছে চৈতন্য মহাপ্রভু। দেখুন এগুলো হচ্ছে ল্যাটেরাইট, এই পাথরে কিন্তু আয়রনের ভাগ বেশি আছে। এগুলো কিন্তু খুব বাজ অ্যাটাক করে, জানেন তো? ওই জন্য পরে ডিপার্টমেন্ট নেওয়ার পরে যে ফার্স্ট যে কাজ করেছে সেটা হচ্ছে আরতি। নাহলে এত বাজ হচ্ছে, এত বজ্রাঘাত পড়ছে, মন্দিরে তো সুন্দর পড়তে পারে। বাজ নিরোধক লাগিয়েছে, বাজকে আবার ওই জন্য ওটা কিছু নয়, খালি সামনে গিয়ে রাজবাড়ির গেটের ছবিটা নিয়ে নামার দরকার নেই, ওই টোটো থেকে বসে ছবি পেয়ে যাবে, দিয়ে আবার সামনে মন্দির চলে আসবে। আরেকটা মন্দির আছে টেরাকোটা, টিকিটের মন্দির আরেকটা বাকি আছে। সামনে বলতে পারবো না তো, ও চেষ্টা করছে আপনাকে দিনে করার। এটা দেখুন, এইটা এখান থেকে নহবত গেটটা নিয়ে নেন। আরেকটা ছবি আমি লাস্ট একটা করবো, আসুন আপনাদেরকে নিয়ে আসবো। হ্যাঁ, রাজকুমার গোস্বামী তো, ঠিক আছে। দেখুন এখনো যত জিনিস দেখলেন, হ্যাঁ, সব থেকে পুরাতন মূর্তি হচ্ছে মা মৃন্ময়ী। কিন্তু দেখতে লাগছে কি নতুন, কিন্তু সব থেকে পুরাতন মূর্তি হচ্ছে মা মৃন্ময়ী। বাহ বাহ। কিন্তু এটা বাড়িতে রাখলে একটু কালো হয়ে যায়, কিন্তু লেবু দিয়ে ঘষে দিলে আবার এগুলো ভালো, ভাঙবে না। আমি এটা পছন্দ করেছিলাম। তা নিন, এটা বলছেন 200 টাকা। আপনার কামান রয়েছে ব্যাপী, কত বড়। হ্যাঁ, ওহো, আমাদের বাড়িতে। আর ছোটটা কত? আর বাস্তুশাস্ত্রে যদি দোষ থাকে কেটে যায়।
রাজা জগৎ মল্ল মূর্তিকে প্রতিষ্ঠিত করেছিলেন। মায়ের মূর্তিটা জগৎ মল্ল, মল্লটা বিষ্ণুপুরের রাজাদের ডাইনেস্টি ছিল। মানে উপাধি না? মল্লটা বিষ্ণুপুরের রাজাদের উপাধি। জগৎ মল্ল রাজাদের মূর্তিকে প্রতিষ্ঠিত করতে মায়ের মূর্তিটা পুরোটাই গঙ্গা মাটি এবং কুশ দিয়ে তৈরি। মা মাটির তৈরি বলে মায়ের নাম হচ্ছে মা মিন্ময়ী। মায়ের মূর্তির কিন্তু সেই মূর্তি এখনো রয়েছে। মায়ের মূর্তির রং কিন্তু প্রতি বছর হয় না, মায়ের রং হয় মায়ের স্বপ্নে দেখে। মা যখন স্বপ্নে আদেশ দেয় তখনই মায়ের গায়ে রং করা হয়, মায়ের কিন্তু রং হয়। এই যে মায়ের যে নতুনভাবে সেজেছে, একটু সাজটা দেখুন একটু অন্যরকম। মা যে নতুনভাবে সেজেছে এই সাজটা কিন্তু নতুন অঙ্গ রাখে। মায়ের লাস্ট রং হয়েছিল 2018-তে, তারপরে এই হলো লাস্ট হচ্ছে 2024-এ। এটা কিন্তু স্বপ্নে আদেশটা দুজন পাবে, জানেন তো? আমাদের বিষ্ণুপুরের লোকাল লোকেরা জানে না। স্বপ্নে আদেশটা দুজন পাবে, পুরোহিত পাবে, যে কোনো ভক্ত পাবে। দুজনকে বলার পরে মায়ের অঙ্গ রাখা। এটা কি সত্যি ঘটনা? অ্যাকচুয়ালি হ্যাঁ, এদের একটা এখনো আমাদের এই ইয়েতে প্রজাতি চলছে। আর এখনো যে দুর্গোৎসব হয়, কামান ফায়ারিং করে দুর্গোৎসব পরিক্রমা অন্য কোনো জায়গায় নেই। এখনো কামান ফায়ারিং করে পুজো, যে কামান আমি আপনাকে দেখাবো আসি আছে। অনেক বড় কথা বলে যায়, দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এবার হ্যাঁ হ্যাঁ, এবার দেখতে পেয়েছি। ওটাকে বাইরে বের করেছে রাজবাড়ির যে গেটটা দেখবেন, গেটের পরীক্ষার পাড়ে নিয়ে গিয়ে ফায়ারিং করা। আচ্ছা, এই প্রথাটা কেন চালু হয়েছিল? এই প্রথাটা চালু হয়েছিল, মানুষ সময় সম্বন্ধে ওয়াকিবহাল ছিল না, মানুষের হাতে সে সময় ছিল না গরিব। ওই জন্য বিষ্ণুপুরে রাজারা প্রত্যাশিত মাধ্যমে তৈরি করে। এই আওয়াজ কিন্তু এখনও 15 কিলোমিটার অব্দি ছড়িয়ে পড়ে। এই আওয়াজ পরে পরে সন্ধি থেকে এখনও। পিছনে যে গাছটা দেখছেন, এই গাছটা খুব পুরাতন গাছ, 250 বছরের পুরাতন বট গাছ, বেনিয়ান টি, 250 বছর। আসুন বিষ্ণুপুরের রাজাদের রুইন প্যালেস বলা। আমার মনে অবসর টাইমটা আসতো, গল্প গুজব করতো, চাষ করতো। হ্যাঁ, ওই যে টাওয়ার টাইপের মতন দেখছেন না, দেখুন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, 4 তলা। কোনো বাংলা রাজাদের রাজবাড়ির পাশে পায় না হরমোল। বিষ্ণুপুরের রাজাদের একমাত্র একটা কারণেই পাই, বিষ্ণুপুরের রাজারা এসেছিল রাজস্থান জয়পুর থেকে। আপনারা তো গাড়িতে এসছেন, 2 আওয়ার আরামবাগ হয়ে এসছে। বিষ্ণুপুর ঢোকার আগে একটা জঙ্গল পেয়েছে, জঙ্গলটার নাম কি ছিল? জয়পুর ফরেস্ট। সেই ফরেস্টের নামকরণ করেছে রাজস্থান জয়পুর। মা বাপি নামলো না, আর পারছে না। আপনি মন্দির ঘুরিয়ে ভিডিও করুন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। দাঁড়ান, একটু ঘুরে আসি, একটু ঘুরে নি, ঘুরে আসি। এই মন্দিরের রাজা আমরা। আগে তো এই দেখো, কেটে দিতে হবে ভিডিওটা একটু। হ্যাঁ, একটু দাঁড়ান, করে আসি। হ্যাঁ হ্যাঁ, বিষ্ণুপুরের পুরো ইতিহাসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেখানে যেখানে গেছি, যা যা মন্দির দেখেছি, পুরো মানে গাইডলাইন যিনি ছিলেন উনি পুরো ইতিহাসটা আমাদের কাছে গল্পের মতন করে বলেছে। সত্যিই খুব সুন্দর, শোনবার মতন। আর আমার শুনে ভালো লেগেছে বলে আমি ওই জন্য পুরো ভিডিওটা মানে প্রথম থেকে শেষ অবধি উনি যেভাবে ঘুরিয়ে দেখিয়েছেন, আমি ঠিক সেইভাবে আর উনি যে কথাগুলো বলেছেন পুরোটাই আমি ক্যামেরা বন্দি করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার ভালো লাগেছে মনে করে, মনে হলো যে তোমাদেরও ভালো লাগবে। সত্যি মানে শুনলে পরে মনোযোগ সহকারে শুনতে ইচ্ছা করবে পুরো ঘটনাটা। তাই জন্য চলো আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি হাজির হবে। এখন ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি। আর প্রতিদিনের মতন বলে দিচ্ছি, আমাকে যদি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, সবাই আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে?
আর যতক্ষণ না নতুন ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি ততক্ষণের জন্য পাশে থাকতে হবে আমার, আর সঙ্গে কিন্তু থাকতেই হবে, বলি আর না বলি সঙ্গে কিন্তু থাকতে হবে। আর সঙ্গে আছেন বলেই আমি যতটুকু আগিয়েছি সেটাও আপনাদের আশীর্বাদে, ভালোবাসায় আপনারা সাপোর্ট করেছেন বলে আগাতে পেরেছি। চলো আজকের জন্য টাটা, গুড নাইট।